আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনের বিধ্বংসী আগুন এখনও পুরোপুরি নেভেনি। পাইপলাইনের দুদিকের ভাল্ব বন্ধ করা হলেও লাইনে থাকা অতিদাহ্য ন্যাপথার কারণে আগুন এখনও জ্বলছে। আগে জানানো হয়েছে, আজ ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে থাকা ন্যাপথা লিক করে আগুন ধরে যায়। নিমেষেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন ঝলসে গিয়ে গুরুতর জখম হয়েছেন। স্থানীয় মতে আহতের সংখ্যা অনেক বেশি হলেও এখনও পর্যন্ত সরকারিভাবে 11 জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি জটিল হওয়ায় কয়েকজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন 9 জনের মধ্যে 7 জনকে কলকাতায় নিয়ে আসা হয়। হাসপাতালে যান হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি। তিনি বলেন, দমকল কেন্দ্র কাছে থাকায় এই অগ্নিকাণ্ডে দ্রুত ব্যবস্থা নেওয়া গেছে। এটা হলদিয়া বন্দর থেকে পাইপলাইনে করে যে ন্যাপথা আসছে, সেটা ঠিক পেট্রোকেমিক্যালসে ঢোকার আগেই বাউন্ডারির বাইরেই এই ঘটনাটি ঘটেছে। যারা আহত হয়েছেন প্রত্যেককেই হসপিটালে নিয়ে এসছে আমাদের ছেলেরা, এবং প্রশাসন সঙ্গে সঙ্গেই সজাগ আছেন। আর যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকে আমাদের ফায়ার স্টেশন খুব বেশি হলে 1/2 কিলোমিটার, যার ফলে খুব তাড়াতাড়ি টেক অফ হয়েছে, নাহলে আরও বড় ঘটনা ঘটে। হলদিয়া মহকুমা হাসপাতালে অগ্নিদগ্ধ মানুষজনের দেখতে যান মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি বামদেব গুছাইত। নৈহাটি জুট মিল এবং হাওড়ার ভারত জুট মিল সহ রাজ্যের বন্ধ থাকা সমস্ত চটকল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলে দেওয়া হবে বলে শ্রমমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। তিনি গতকাল এই নিয়ে ত্রিপাক্ষিক এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। 18টা জুট মিল বন্ধ ছিল, এটা নিয়ে 3টে খুলে গেল, আর আজকে হয়তো 3টে আরো হয়ে যাবে। কালকে ভারত জুট মিলের মিটিং হয়েছে। ভারত জুট মিলে ব্যাপকভাবে ধাঁধলি হচ্ছে। মিলটাকে প্রমোটারদের হাতে বিক্রি করে দেওয়া, সরকারি মিল ছিল। আমরা আশা করি 10 তারিখের মধ্যে প্রায় সব জুট মিল খুলে দেওয়া যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিরুদ্ধে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের উস্কানিমূলক বক্তব্যের জেরে তার সভার 3 আয়োজককে পুলিশ গতরাতে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আমিনুল শেখ, গোলাম মোস্তাফা ও আনিসুর রহমান। উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রী এ বিষয়ে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এ ধরনের বেপরোয়া আচরণ বরদাস্ত করা হবে না। এই ঘটনায় শক্তিপুর ও রেজিনগর থানায় 2টি এফআইআর দায়ের হয়। গতরাতে রেজিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে গোলাম মোস্তাফা ওই দলের সভাপতি এবং বাকি 2 জন কাশীপুর পঞ্চায়েতের সদস্য। তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের ওপর হামলা ও ডিম ছোড়ার ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্ট তা রাজ্যকে জানাতে নির্দেশ দিয়েছে। এ ধরনের ঘটনায় কতগুলি এফআইআর দায়ের হয়েছে তাও জানাতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এ ধরনের ঘটনা বন্ধ করতে সমস্ত থানার জন্য পুলিশের মহানির্দেশক এবং পুলিশ কমিশনারকে নির্দিষ্ট গাইডলাইন তৈরিরও নির্দেশ দেয়। রাজ্যকে হলফনামা সহ রিপোর্ট এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাও বিস্তারিত জানাতে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি 20 জুলাই। আরামবাগের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীকে এনআইএ আজ গ্রেপ্তার করেছে। রামনবমীর মিছিলে অশান্তির মামলায় এনআইএ আধিকারিকরা আজ অপরূপা পোদ্দারের বাড়িতে যান। রিষড়ার গান্ধী সড়ক সংলগ্ন বাড়িতে চলে তল্লাশি। এরপরই রিষড়া 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপরূপার স্বামী সাকির আলীকে এনআইএ গ্রেপ্তার করে। আগামীকাল 1 জুলাই অন্নপূর্ণা যোজনার 2য় পর্যায়ের অর্থপ্রদান শুরু হচ্ছে। রাজ্যের 1,05,00,000-এরও বেশি যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন বলে নবান্নের প্রশাসনিক সূত্রে জানা গেছে। যারা নির্ধারিত পোর্টালে সফলভাবে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের আবেদন যাচাই প্রক্রিয়ায় অনুমোদিত হয়েছে তারাই এই দফায় অর্থ পাবেন। পূর্ব বর্ধমানের নাদনঘাটের নসরতপুর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তৃণমূল নেতা মোবিল হোসেন মণ্ডলের বিরুদ্ধে গতকাল তোলাবাজি ও হুমকির অভিযোগ জানায় স্থানীয়রা। দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। অন্যদিকে পূর্ব বর্ধমানেরই 1 নম্বর ব্লকের বিজুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিথি রক্ষিতের স্বামী কৌশিক রক্ষিতকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। ঐতিহাসিক হুল দিবস আজ। মহাবিদ্রোহের আগে 1855 ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু ও কানহু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তারই স্মরণে দিনটি উদযাপিত হয়ে থাকে। রাজ্য সরকারের হুল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়ার
মুকুটমণিপুর যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম বাঁকুড়া জেলা সফর ঘিরে পুলিশ ও প্রশাসন এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে। ঐতিহাসিক হুল দিবস উপলক্ষে সকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ভারতীয় জাদুঘরে দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মশালায় অংশ নেন বাঁকুড়া পুরুলিয়ার আদিবাসী শিল্পীরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস, পশ্চিমবঙ্গ খেরিয়া সবর কল্যাণ সমিতির ডিরেক্টর প্রশান্ত রক্ষিত, আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্টের অধ্যক্ষ দীপক কুমার বরপান্ডা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জের দ্বিতীয় ক্যাম্পাসেও হুল দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে হিমালয় সন্নিহিত 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকলেও আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইউরো ব্যাংক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে 6 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। আফগানিস্তানে পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় বেশ কয়েকজন বিশ্ব নেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 থেকে জার্মানি, নেদারল্যান্ডস, জাপান বিদায় নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ইউরো ব্যাংক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। এই উদ্যোগটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে ব্যাংকের কৌশলগত সহযোগিতার একটি অংশ। সামাজিক মাধ্যমের এক পোস্টে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে ইউরো ব্যাংকে এই পরিষেবা চালু হওয়ায় ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিশ্বব্যাপী সম্প্রসারণের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন হল। তিনি আরও বলেন যে গ্রিসে ইউপিআই পরিষেবা চালু হওয়ায় যোগ্য গ্রাহকেরা এখন তাৎক্ষণিকভাবে নিরাপদে ও সহজে অর্থ স্থানান্তর করতে পারবেন এবং এর ফলে লেনদেনের খরচ প্রথাগত পদ্ধতির তুলনায় অনেক কম হবে। শ্রী গোয়েল বলেন, বিশ্বজুড়ে ইউপিআই এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির প্রতি আস্থারই প্রতিফলন। শ্রী গোয়েল গ্রিসে ইউরো ব্যাংকের সিইও ফোকিওয়ান কারাভিয়াসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় নেতা ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন এবং গ্রিসের ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগে উৎসাহিত করেন। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি ও সরবরাহের উপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক এক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জোরের সঙ্গে বলেছেন যে কৃষিক্ষেত্রের উন্নয়ন ছাড়া বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। হরিয়ানার হিসারে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযানের সমাপ্তি অনুষ্ঠানের ভাষণ দেওয়ার সময় শ্রী চৌহান জানান, সরকার এমন একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ করছে যাতে মাটি এবং মাটিতে কী পরিমাণ সার প্রয়োজন সে সংক্রান্ত তথ্য প্রদান করবে। তিনি কৃষকদের মাটির গুণমান ও স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জমিতে সার ও কীটনাশক সুষমভাবে ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি তিনি কৃষকদের জৈব সার পদ্ধতি গ্রহণেরও পরামর্শ দেন। हम संतुलित खाद डालें, संतुलित कीटनाशक जितनी जरूरत है, जिन तत्वों की आवश्यकता वही डालें। अत्यधिक केमिकल फर्टिलाइजर के उपयोग से हमारी धरती बीमार हो रही है, हमारी मिट्टी खराब हो रही है और उसमें उत्पादित जो फल, सब्जी और अनाज है उसके कारण कई तरह की बीमारियां मानव शरीर में भी घर कर रही है। अल्नीनो का प्रभाव यहाँ भी है, बारिश नहीं हो रही है, तो इस प्राकृतिक संतुलन को हमको बना के रखना पड़ेगा ताकि हमारी धरती सुरक्षित रहे तो हम भी सुरक्षित रहेंगे।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জাহাজ সাচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে 6 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। উপকূলরক্ষী বাহিনী সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকে পড়ায় তারা লাইফ জ্যাকেট ব্যবহার করে সমুদ্রে ভেসে থাকেন। এই অবস্থায় তাদের উদ্ধার করা হয়। উপকূলরক্ষী বাহিনী আরও জানিয়েছে যে উদ্ধার করা মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে নিউ ম্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে ভারতীয় সেনাবাহিনী কোনো একক ব্যক্তির কাছ থেকে নয়, বরং সৈনিক, কমান্ডার, প্রবীণ সেনা সদস্য, তাঁদের পরিবারবর্গ এবং দেশের নাগরিকদের অটল আস্থার উপর ভিত্তি করে শক্তি অর্জন করে। 4 दशक से अधिक समय भारतीय सेना में सेवारत रहना मेरे जीवन का सबसे बड़ा सौभाग्य रहा है। भारतीय सेना किसी एक व्यक्ति विशेष से नहीं, बल्कि अपने सैनिकों, कमांडरों, पूर्व सैनिकों, परिवारजनों और देशवासियों के अटूट विश्वास से शक्ति प्राप्त करती। सर्वप्रथम मैं भारतीय सेना के हर सैनिक शामिल वीर गति प्राप्त बलिदानियों को नमन करता हूँ। আজ নতুন দিল্লিতে সেনাপ্রধানের দায়িত্ব হস্তান্তরের সময় জেনারেল দ্বিবেদী কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন যে 4 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সেনাবাহিনীতে সেবা করতে পারা তাঁর জন্য ছিল পরম সৌভাগ্যের বিষয়। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার ভারত তার মানবিক সহায়তা প্রদান জোরদার করেছে। ভেনেজুয়েলার কারাকাসে ভারতীয় দূতাবাসে সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী একটি দল ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। উল্লেখ্য, গত 24 জুন ভেনেজুয়েলার মধ্য উত্তরাঞ্চলে পরপর কয়েকটি ভয়াবহ ভূমিকম্পে অন্তত 1719 জন মানুষ প্রাণ হারিয়েছেন। আজ ঐতিহাসিক হুল দিবস। মহাবিদ্রোহের আগে 1855 ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু কানু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তারই স্মরণে এই দিনটি উদযাপিত হচ্ছে। হুল দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিধু কানু, চাঁদ ভৈরা, ফুলঝানো এবং অসংখ্য সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করেছেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসাবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের দ্বিতীয় শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। ডিটিএইচ পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। এই হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে। তালিবান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন যে 28 জুন রাতে ওই বিমান হামলায় 36 জন অসামরিক নাগরিক নিহত ও 163 জন আহত হন এবং 3টি আবাসিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপরে এসব প্রতিক্রিয়া আসে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নও অবিলম্বে উত্তেজনা প্রশমন ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। গতকাল আফগান বিদেশ মন্ত্রক কাবুলে নিযুক্ত পাকিস্তানের দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধানকে ডেকে পাঠায়। পশ্চিম এশিয়ার উত্তেজনা কমানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা শুরুর আগেই বাধার মুখে পড়েছে, কারণ দোহায় পরবর্তী পর্যায়ের আলোচনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। দোহায় নতুন করে আলোচনার সম্ভাবনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা বর্তমানে তাদের নেই। ইরান কোনো চূড়ান্ত চুক্তি আলোচনার আগে তাদের 14 দফা সমঝোতা স্মারক বাস্তবায়ন করার বিষয়ে জোর দিয়েছে। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে জার্মানি বিদায় নিয়েছে। বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময় শেষে 1-1 সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে প্যারাগুয়ের কাছে 4-3 ব্যবধানে হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। বিশ্বকাপে এটি জার্মানির পেনাল্টি শুটআউটের প্রথম পরাজয়। এই জয়ের মাধ্যমে প্যারাগুয়ে বিশ্বকাপে রাউন্ড অফ
16 পৌঁছে গেল। আরও 3টি দল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। নেদারল্যান্ডস, জাপান ও জার্মানিকে যথাক্রমে হারিয়ে মরক্কো, ব্রাজিল ও প্যারাগুয়ে রাউন্ড অফ 16 নিজেদের জায়গা করে নিয়েছে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউরো ব্যাংক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ সাচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে 6 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় বেশ কয়েকজন বিশ্বনেতা আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 থেকে জার্মানি, নেদারল্যান্ডস, জাপান বিদায় নিয়েছে। খবর শেষ হলো।